হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর ভূগোল বইয়ের অধ্যায় নম্বর 2, বায়ুমণ্ডল। তো আগের দিন আমরা পড়েছি বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, বায়ুমণ্ডল সম্পর্কে সমস্ত ধারণা আমি আগের ক্লাসে ক্লিয়ার করেছি। এই ক্লাসে আমরা পড়ব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো বায়ুমণ্ডলকে প্রধানত রাসায়নিক উপাদানের তারতম্য অনুসারে এবং তাপমাত্রার উলম্ব বন্টন অনুসারে দুভাগে ভাগ করা হয়। তো রাসায়নিক উপাদানের তারতম্য অনুসারে স্তর বিন্যাস। রাসায়নিক বিভিন্ন উপাদানের পরিমাণের যে তারতম্য তার ভিত্তিতে বায়ুমণ্ডলকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। প্রথম হলো হেমোস্ফিয়ার বা সমমণ্ডল। বায়ুমণ্ডলের যে স্তরে রাসায়নিক গঠন এবং উপাদানগুলির অনুপাত প্রায় একই রকম থাকে সেই স্তরকে বলা হয় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। ভূপৃষ্ঠের ওপরে প্রায় 80 থেকে 90 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য না, এই স্তরের মধ্যে বায়ুমণ্ডলের সব উপাদান যেমন বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প ও কঠিন পদার্থ ইত্যাদি পাওয়া যায়। দ্বিতীয়ত, এই স্তরের মধ্যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সামান্য অংশ অবস্থিত। তৃতীয়ত, এই স্তরে গ্যাসের মিশ্রণ বাতাসের কারণে ঘটে এবং এদের অনুপাত মোটামুটি সমান থাকে। সমান অনুপাতে থাকার কারণে এই স্তরটিকে বলা হয় সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। দ্বিতীয় স্তর হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। বিষমমণ্ডল নামটা শুনে বোঝা যাচ্ছে যে এখানে রাসায়নিক উপাদানগুলির পরিমাণের তারতম্য ঘটেছে। তো হেমোস্ফিয়ারের শেষ সীমা থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় হেটেরোস্ফিয়ার। এখানে সব গ্যাসের অনুপাত সমান থাকে না, এক একটি স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য থাকে বলে একে বিষমমণ্ডল বলা হয়। এই স্তরে সব থেকে নিচে অবস্থান করে নাইট্রোজেন, যেহেতু নাইট্রোজেন একটু ভারী গ্যাস, এবং সবার উপরে অবস্থান করে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের ওজন হালকা। এরপর তাপমাত্রার উলম্ব বন্টনের পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো তাপমাত্রার পার্থক্য অনুসারে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা হয়। প্রথম, ট্রোপোস্ফিয়ার। এই স্তরটি হলো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যেটি ভূপৃষ্ঠ থেকে গড়ে 12 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরের উচ্চতা মেরু অঞ্চলে থাকে 8 কিমি এবং নিরক্ষীয় অঞ্চলে থাকে 18 কিমি। বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় 80% কিন্তু এই ট্রোপোস্ফিয়ারে অবস্থান করে। বৈশিষ্ট্য, এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। অর্থাৎ তুমি ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়বে তত কিন্তু 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পেতে থাকবে। একে বলা হয় স্বাভাবিক তাপমাত্রার হ্রাস। এই স্তরে বায়ুমণ্ডলের যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয় বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। অর্থাৎ যাবতীয় ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, মেঘ, প্রাকৃতিক যে বায়ুমণ্ডলীয় গোলযোগ যত সৃষ্টি হয় সব কিন্তু এই ট্রোপোস্ফিয়ারে সৃষ্টি হয়, যার কারণে ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। তৃতীয়ত, এর ঊর্ধ্বসীমা ট্রোপোপজ নামে পরিচিত। অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা কিন্তু ট্রোপোপজ নামে পরিচিত। পজ কথাটির মানে হলো থামা, অর্থাৎ এই নির্দিষ্ট সীমা রেখায় গিয়ে ট্রোপোপজের স্তরটি থেমে যায়, ট্রোপোস্ফিয়ারের স্তরটি থেমে যায়, তাকে বলা হয় ট্রোপোপজ। চতুর্থত, বায়ুমণ্ডলের এই স্তরের ঘনত্ব খুবই বেশি। এটি অন্য গ্যাস সহ নাইট্রোজেন এবং অক্সিজেনে পূর্ণ। বিভিন্ন গ্যাস রয়েছে, তার মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেন অন্তর্গত। দ্বিতীয় স্তর, বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত স্তরকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরের নিচের দিকের উচ্চতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হয় না, তবে ওপরের দিকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। জলীয় বাষ্পের অভাবে এই স্তরে কোনো ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত হয় না বলে একে বলা হয় শান্ত মণ্ডল। অর্থাৎ ট্রোপোস্ফিয়ারকে যেমন ক্ষুদ্রমণ্ডল বলা হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারকে তেমন বলা হচ্ছে
শান্ত মণ্ডল, কারণ এখানে জলীয় বাষ্পের উপস্থিতি নেই। জলীয় বাষ্পের উপস্থিতি না থাকার কারণে এখানে কোনো রকম মেঘ সৃষ্টি হয় না। এই স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করতে পারে। এর ঊর্ধ্বসীমাকে বলা হয় স্ট্র্যাটোপজ। অর্থাৎ আমাদের যে জেট বিমানগুলি চলাচল করে সেগুলো কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে কিন্তু চলাচল করে। বৈশিষ্ট্য না, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। দ্বিতীয়ত, বায়ুর ঘনত্ব কম থাকে বলে খুব অল্প পরিমাণে তাপ শোষণ করে এই স্তর উত্তপ্ত হয়ে যায়। এই স্তরে তাপ শোষণকারী ওজোন গ্যাস 15 থেকে 35 কিমি উচ্চতার মধ্যে বেশি পরিমাণে থাকায় স্তরটি অত্যন্তই উষ্ণ। চতুর্থত, ঊর্ধ্ব বায়ুমণ্ডলের শুরু এই স্তর থেকেই হয়ে থাকে এবং এখান থেকে বায়ুস্তর ক্রমশ হালকা হতে থাকে। অ্যান্টার্কটিকা অঞ্চলে শীতকালে সামান্য পরিমাণে মেঘকে বলা হয় শুষ্ক মেঘ। অর্থাৎ শীতকালে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, অর্থাৎ যেখানে অ্যান্টার্কটিকা স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, সেখানে কিন্তু সামান্য পরিমাণে মেঘ সৃষ্টি হয়, সেই মেঘকে বলা হয় শুষ্ক মেঘ। তৃতীয় স্তরটি হলো মেসোস্ফিয়ার। না, স্ট্র্যাটোপজের ওপর থেকে 80 কিমি পর্যন্ত স্তরকে বলা হয় মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় মেসোপজ। অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা ট্রোপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা স্ট্র্যাটোপজ এবং মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা হলো মেসোপজ। বৈশিষ্ট্য না, এই স্তরে ওপর দিকে তাপমাত্রা কমতে কমতে 80 কিমি উচ্চতায় গিয়ে প্রায় 85 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এটা -85 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। মহাকাশ থেকে আগত যত উল্কাপিণ্ড রয়েছে সব কিন্তু এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। অর্থাৎ মেসোস্ফিয়ার কিন্তু পৃথিবীকে বিভিন্ন যে বহির্জাগতিক যে উল্কা বা পদার্থ যা রয়েছে তার থেকে কিন্তু পৃথিবীকে রক্ষা করে থাকে। অতি সামান্য জলীয় বাষ্প মাঝে মধ্যে ঢুকে গিয়ে এখানে উচ্চতম মেঘ সৃষ্টি হয়, কিন্তু সাধারণত এইসব মেঘে কোনো রকম বৃষ্টিপাত হয় না। থার্মোস্ফিয়ার। মেসোপজের ওপরে 80 থেকে প্রায় 600 কিমি উচ্চতার মধ্যে বিস্তৃত বায়ুমণ্ডলের চতুর্থ স্তরটি হলো থার্মোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় এবং শেষ সীমায় উষ্ণতা 1200 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এই স্তরের নিচের দিকের অংশে গ্যাসের কণাগুলি তড়িৎগ্রস্ত অবস্থায় থাকে বলে একে বলা হয় আয়োনোস্ফিয়ার। সূর্যের অতি ক্ষুদ্র তরঙ্গের বিকিরণের জন্য নাইট্রোজেন ও অক্সিজেনের পরমাণু থেকে ঋণাত্মক ইলেকট্রনগুলির মুক্তি এবং ধনাত্মক কণা সঞ্চয়ের ফলে আয়োনোস্ফিয়ারের সৃষ্টি হয়েছে। পঞ্চম স্তরটি হলো এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ওপরে প্রায় 600 কিমি থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরে বায়ু অত্যন্ত হালকা, বায়ুর কোনো রকম অস্তিত্ব এখানে লক্ষ্য করা যায় না। বৈশিষ্ট্য, এই স্তরটি মূলত অত্যাধিক কম ঘনত্বের হওয়ায় হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। এই স্তর থেকে গ্যাসের কণাগুলি মহাশূন্যে অবাধে চলে যেতে পারে। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা সামান্য বৃদ্ধি পায়। এরপর হলো ষষ্ঠম স্তর, ম্যাগনেটোস্ফিয়ার। এটি বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, প্রায় 1500 থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত। বৈশিষ্ট্য, এই স্তরে সৃষ্টি হয়েছে তড়িৎ চুম্বকীয় শক্তি, অর্থাৎ এখানে ইলেকট্রন এবং প্রোটনের প্রাধান্য দেখা যায়, তাই একে চৌম্বকীয় স্তরও বলা হয়। সৌর বায়ু এবং সৌর চৌম্বক ক্ষেত্র দ্বারা এই স্তরটি খুবই বিঘ্নিত হয়। এবার আমরা একটা ছকের মাধ্যমে দেখে নেব যে কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার কি কি রকম পরিবর্তন ঘটে থাকে। যেমন ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হলো 12 কিমি। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা 12 থেকে 50 কিমি। এর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। মেসোস্ফিয়ারের উচ্চতা 50 থেকে 80 কিমি। এর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কিন্তু হ্রাস পায়। এরপরে যতগুলি স্তর রয়েছে তারপরে সব স্তরগুলিতে কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পেতে থাকে। থার্মোস্ফিয়ার 80 থেকে 600 উষ্ণতা বৃদ্ধি পায়। এক্সোস্ফিয়ার 600 থেকে 1500 উষ্ণতা বৃদ্ধি পায়। ম্যাগনেটোস্ফিয়ার 1500 থেকে 10,000, এখানেও উষ্ণতা বৃদ্ধি পায়। এরপরে আমরা বিভিন্ন স্তরগুলো দেখে নেব। যেমন ট্রোপোস্ফিয়ার, আমাদের যে বিভিন্ন যে ভূপ্রকৃতি রয়েছে, বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলীয় গোলযোগ, এগুলো কিন্তু সব এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে হয়ে থাকে।
বিভিন্ন রকম জেট বিমান চলাচল করে থাকে। 11 to 50 কিমি স্পিডে এখানে স্ট্র্যাটোস্ফিয়ারে বিভিন্ন রকম জেট প্লেনগুলো চলাচল করে থাকে। এরপরে মেসোস্ফিয়ার কিন্তু বিভিন্ন রকম উল্কাপিণ্ড থেকে আমাদেরকে রক্ষা করে। থার্মোস্ফিয়ারের টেম্পারেচার হলো 86.5 to 12,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং সবার শেষে রয়েছে এক্সোস্ফিয়ার, যেখানে অবস্থান করে বিভিন্ন স্পেসশিপ, বিভিন্ন স্যাটেলাইট, যার উচ্চতা হলো 800 to 3000 কিমি এবং এখানে টেম্পারেচার হলো 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ওজোন স্তরের গুরুত্ব।